হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে বাড়ি ক্রয় সহজ করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, 30-এর পরিবর্তে 50 বছরের কিস্তিতে মর্গেজ পরিশোধের সুবিধা, তুলনামূলক সহজলভ্য দামে 15টি প্রয়োজনীয় ওষুধের নামও ঘোষণা করা হয়েছে। তো এই যে মর্গেজ ঘোষণা করেছে, মর্গেজের যে সুবিধা, এই সুবিধায় আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন, এই বিষয়টিও আজকে জানবো। এবং যেটা বলেছি, তুলনামূলক সহজলভ্য দামে 15টি প্রয়োজনীয় ওষুধের নাম, এই ওষুধগুলি কী কী এবং আপনারা কী সুবিধা পাবেন, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। জোহরান মামদানির ট্রানজিশন টিমে আসলে কতজন বাংলাদেশি, এই বিষয়টি আমরা কালকে বলেছিলাম 9 জন, বাট আমরা শুনতে পাচ্ছি আরও আছেন 2-1 জন। এই বিষয়টি আজকে পরিষ্কার করার চেষ্টা করব। হলিডে সিজন শুরু হয়েছে এবং বিভিন্ন সংগঠন কর্তৃক দেয়া খাবার সংগ্রহ করবেন কিভাবে। আপনি যদি মনে করেন যে আপনার খাবার সংগ্রহ, আমরা জানি যে অনেক জায়গায় বিভিন্ন ধরনের অসুবিধা আছে, খাবারের দাম বেড়েছে, আপনার ইনকাম কম, বাট আপনি যদি মনে করেন যে আপনার অনেক সংগঠন আছে, তারা এই হলিডে সিজনে বিভিন্ন জায়গায় ফ্রি খাবার ডিস্ট্রিবিউট করবে। আমরা অস্ট্রেলিয়াতে শুরু হয়েছে, তাদের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব যে তারা কিভাবে খাবার সরবরাহ করছেন। এবং টেক্সাস সহ বিভিন্ন স্থানে বৃষ্টি, টর্নেডো, তুষারপাত, এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব ইসমাইল আহমেদ, কাজী ফজিয়া, জনাব শাহাব আহমেদ এবং জাভেদ উদ্দিন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন, আশা করি অনুষ্ঠানটি সবাই শেয়ার করবেন। নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ নভেম্বর মাসের 25 তারিখ, মঙ্গলবার। ইমিগ্রেশনের বন্ড হিয়ারিং, যারা বন্ড যাওয়ার জন্য এতদিন ধরে ব্যর্থ হচ্ছিলেন বন্ড পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে গত বছরের জুলাই মাসে একটি বিল পাস করেছিল হোমল্যান্ড সিকিউরিটি, একটি বিধিমালা, বিল ঠিক বলা যাবে না, একটি নিয়ম করেছিল জুলাই মাসের হোমল্যান্ড সিকিউরিটি, যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বন্ড, যার কারণে ইমিগ্রেশন বন্ড হিয়ারিংটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল অনেকের জন্য। এমনকি যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে এসেছিলেন, পরবর্তীতে বিভিন্ন ইমিগ্রেশন সুবিধার আবেদন করেছেন, কিংবা কোনো না কোনো ভাবে তারা অতীতে তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রয়ে গেছিলেন, তাদেরকে যদি কোনো ইমিগ্রেশনের কারণে আটক করা হতো, তাদের বন্ড দেওয়ার বিষয়টি প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই বিষয়টি সুরাহা হয়েছে আজকে, অন্তত সাময়িকভাবে হলেও বলা যায়। তার কারণ, যে জন্য সাময়িকভাবে বলছি, সেটি হচ্ছে যে একজন ফেডারেল বিচারক আজকে সেটি নাকচ করে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের, এবং তিনি হচ্ছেন বন্ড হিয়ারিং এর যে বিষয়টি ছিল সেটি দেওয়া সেই তিনি হচ্ছেন ক্যালিফোর্নিয়াতে জাজ সানশাইন সুজান স্টিক্স। আর তিনি আজকে এটি নাকচ করে দিয়েছেন ক্যালিফোর্নিয়াতে, এবং তিনি বলেছেন যে শুধুমাত্র যারা বৈধভাবে এসেছে যুক্তরাষ্ট্রে তাদের নয়, যারা যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে এসেছে এবং বিভিন্ন ইমিগ্রেশন সুবিধার জন্য আবেদন করেছে, তাদেরকেও বন্ড হিয়ারিং এর জন্য ডাকতে হবে। এবং এর ফলে যুক্তরাষ্ট্রে বর্তমানে এই বন্ড পাওয়ার জন্য, জামিনে মুক্তি পাওয়ার জন্য, যে প্রায় লক্ষাধিকেরও বেশি মানুষ অপেক্ষা করছেন বিভিন্ন কারাগারে অন্তরীণ অবস্থায়, তাদেরকে বন্ড দেওয়ার ব্যাপারটি মোটামুটি যতদিন পর্যন্ত ট্রাম্প প্রশাসন আপিল না করবে, কিংবা এর উপরের আদালত সার্কিট কোর্ট থেকে ট্রাম্প প্রশাসন অনুকূলে সিদ্ধান্ত না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত এই বন্ড হিয়ারিংটি কার্যকর থাকবে। এবং এই বন্ডের মাধ্যমে অনেকেই মুক্তি লাভ করতে পারবেন সাময়িকভাবে তাদের ইমিগ্রেশন কেসগুলো অব্যাহত রাখার জন্য। এটি একটি বিশাল সিদ্ধান্ত, খুব বড় ধরনের একটি সিদ্ধান্ত আজকে ফেডারেল বিচারক দিয়েছেন ক্যালিফোর্নিয়াতে। নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে আপনারা জানেন, বেশ কিছু স্কুলে প্যান্ডেমিকের পরবর্তী সময় থেকে, বিশেষ করে 2022 সালের পর থেকে ছাত্র ভর্তির সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু গত বছর থেকে দেখা যাচ্ছে সেই ছাত্র ভর্তির সংখ্যা বা অনেক হ্রাস পেয়েছে, এবং এর একটি কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর যে ইমিগ্রেশন বিরোধী অভিযান চালিয়েছেন, ইমিগ্রেন্ট বিরোধী, এবং বিশেষ করে প্রেসিডেন্টের ডিপোর্টেশন ত্বরান্বিত করার যে কার্যক্রম, ডিপোর্টেশন কর্মসূচি, তার ফলে অনেক ছাত্রছাত্রীর বাবা মারা নিউ ইয়র্ক ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন, কিংবা তাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন, কিংবা ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে কোনো না কোনো ভাবে ধরা পড়াকে এড়িয়ে চলার জন্য তাদের সন্তানদেরও স্কুলে পাঠাচ্ছেন না। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে নিউ ইয়র্ক সিটির কয়েকটি পাবলিক স্কুলে, এবং তার মধ্যে
এবং 2022 সালের পর থেকে যে ঊর্ধ্বমুখী ছিল সেটা 2024-এ মাত্র 2 বছরের মাথায় এসে সেটি ব্যাপক হারে হ্রাস পেয়েছে, এবং 2025-এর যে হিসাবটি আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে সেটি আরো ব্যাপক হারে হ্রাস পেয়েছে, এবং এটি এখন নিম্নমুখী। অর্থাৎ এনরোলমেন্ট, অর্থাৎ স্কুলে ছাত্র ভর্তির বিষয়টি এখন নিম্নমুখী। এবং এবং তারা এবং আরেকটা বিষয় যেটি, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইমিগ্রেন্ট বিরোধী বলা যায় অভিযানের পর থেকে অনেকেই নানাবিধ সংকটও রয়েছেন। অনেকে চাকুরিতেও যাওয়ার ব্যাপারে ভয় পাচ্ছেন, সেই জন্য তাদের সন্তানদের খাওয়া এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসেরও ব্যবস্থা করতে পারছেন না, এবং এর এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে স্কুলে যাওয়ার ব্যাপারে। এর মধ্যে একটি স্কুলের কথা আজকে উল্লেখ করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে, সেটি হচ্ছে অ্যাটলাস স্কুল। সেটি নিউ কামার্স হাই স্কুল হিসেবে লং আইল্যান্ড সিটিতে আছে, এবং সেখানকার হিসাবে দেখা যাচ্ছে যে 3 বছরে যেখানে ছাত্র সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল, সেখানে এই বছর ছাত্র সংখ্যা কমতে কমতে 2024 সালে 23-24-এ সেখানে নেমে এসেছিল 1428 জনে, যেটা 2020-21-এ ছিল 676 জন। কিন্তু সেখান থেকে এখন নিম্নমুখী কমতে শুরু করেছে, এবং এর প্রভাবে নিউ ইয়র্ক সিটি অন্যান্য এলাকাগুলিতে, যেখানে এই অভিবাসীদের সন্তানদের লেখাপড়া করানোর জন্য, বিশেষ করে যাদের অনেকেই ইংরেজি ভাষা তাদের মূল ভাষা ছিল না, তাদের ইংরেজি শেখানোর জন্য যে সমস্ত শিক্ষককে সাময়িকভাবেও নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকেও অনেককে এখন চাকরিচ্যুত করতে হচ্ছে কিংবা চাকরি থেকে বিদায় করতে হচ্ছে। তার কারণ ছাত্র ভর্তি ব্যাপক হারে হ্রাস পেয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস আজকে আরো 12টি স্টেটের সাথে যৌথভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দায়ের করে দিয়েছেন। সেটি হচ্ছে রোড আইল্যান্ডের একটি আদালতে তারা এই মামলাটি করেছেন, এবং সেই মামলাটির মূল লক্ষ্য হচ্ছে ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক সিটির গৃহহীনদের এবং বিভিন্ন স্টেটে গৃহহীনদের বসবাসের জন্য ফেডারেল সরকারের যে তহবিলটি ছিল, সেই তহবিলকে কাটছাঁট করার যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগকে বা ঠেকানোর জন্যই নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং আরো 12টি, প্রায় 1 ডজনেরও বেশি স্টেটের অ্যাটর্নি জেনারেল যৌথভাবে এই একজন ফেডারেল বিচারকের কাছে, রোড আইল্যান্ডের একজন ফেডারেল বিচারকের কাছে এই আবেদনটি করেছেন, যাতে সেটি হচ্ছে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ইন রোড আইল্যান্ডে তারা আজকেই এই আবেদনটি জমা দিয়েছেন, এবং তার ফলে সেই রোড আইল্যান্ডের সেই ফেডারেল বিচারকের কাছে অনুরোধ করা হয়েছে তিনি যেন ট্রাম্প প্রশাসনের এই কার্যক্রমকে রোধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, এবং তার রায় প্রদান করেন, যে রায়ের মাধ্যমে প্রায় $3.6 বিলিয়ন, যেটি অনুদান হিসেবে দেওয়া হয়ে থাকে ফেডারেল সরকারের মাধ্যমে, ফেডারেল সরকারের নিকট থেকে পায় স্টেটগুলো, সেই অর্থ যেন ফেডারেল সরকার বন্ধ করে না দিতে পারে। এই $3.6 বিলিয়ন যে মাধ্যমে 1,70,000 গৃহহীন মানুষকে বাসস্থানের সুযোগ দেওয়া হয়, যার মধ্যে 5,000-এর মতো মানুষ রয়েছেন শুধু নিউ ইয়র্ক শহরেই, নিউ ইয়র্ক সিটিতেই। এবং এই প্রক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন যাতে থামিয়ে দিতে না পারেন, অর্থাৎ গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করার প্রক্রিয়াটি থামাতে না পারেন, সেই জন্যই লেটিশিয়া জেমস অন্য আরো 1 ডজনের বেশি স্টেটের অ্যাটর্নি জেনারেলের সাথে যৌথভাবে এই মামলাটি দায়ের করেছেন। নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটিতে এবং এই কুইন্সে আরো একটি হলোকাস্ট মিউজিয়াম, জাদুঘর, অর্থাৎ জার্মানি থেকে যে নির্যাতনের শিকার হয়ে ইহুদি সম্প্রদায়ের মানুষের যুক্তরাষ্ট্রে আসার যে হলোকাস্ট বিষয়টি, সেই বিষয়ে একটি জাদুঘর নতুন ভাবে এই কুইন্সে নির্মাণের ঘোষণা দিয়েছেন আজকে তিনি, এবং এটি কুইন্স বড় হলেই এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হবে, এবং এই জাদুঘরটি প্রতিষ্ঠা করার ব্যাপারে ভূমিকা রাখবে সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস। তারা এটি দেখভাল করবে। নিউ ইয়র্ক সিটির কুইন্স বড় হলে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হবে, এবং সেখানে হলোকাস্টের সাথে, অর্থাৎ ইহুদি নিধন যজ্ঞের বিভিন্ন প্রামাণ্য চিত্র এবং ছবি সমন্বয়ে সেখানে একটি নান্দনিক জাদুঘর প্রতিষ্ঠা করার কথাও বলা হয়েছে। এবং সেটি এবং তবে এই জাদুঘর প্রতিষ্ঠার ব্যাপারে আর্থিক সহায়তা দিবে কুইন্সের জুইশ সম্প্রদায়, এবং তারা বলেছে যে তারা এই এই জাদুঘরটি এবং এই স্মরণ স্মরণ ভূমি, অর্থাৎ তারা এই মেমোরিয়াল যেটাকে বলা হয়ে থাকে আমরা, সেই জাদুঘর এবং মেমোরিয়াল প্রতিষ্ঠার ব্যাপারে তারা সর্বাত্মক আর্থিক সহযোগিতা দিবে, যাতে এই উদ্যোগটি সফল হয়। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র, যিনি জানুয়ারির 1 তারিখ দায়িত্বভার গ্রহণ করবেন, তার
পক্ষ থেকে আজকে জানানো হয়েছে বর্তমানে নিউ ইয়র্ক সিটির প্রশাসনে বিশেষ করে সিটি হলে যারা কাজ করছেন তাদের মধ্যে প্রাথমিকভাবে এই ঘোষণাটি অবশ্য দেওয়া হয়েছে, 179 জনকে চাকরিচ্যুত করার নোটিশ পাঠানো শুরু হয়েছে। একজন নোটিশ প্রাপ্ত ব্যক্তির সূত্র ধরে গতকাল একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই ব্যক্তি গত 2 বছর ধরে নিউ ইয়র্ক সিটিতে কাজ করতেন এবং মেয়রের অফিসে তিনি কাজ করছেন গত 1 বছর ধরে। তিনি চিঠি পেয়েছেন, তাকে বলা হয়েছে যে ডিসেম্বরের শেষ দিনই হবে তার চাকরির শেষ দিন। জানুয়ারি এক জানুয়ারি 1 তারিখ থেকে তিনি আর চাকরিতে থাকছেন না, এই তথ্যটি জানা হয়েছে। তবে নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসে এই পর্যায়ে যতটুকু কন্ট্রোলার অফিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়রের অফিসে 1200-1200 মতো কর্মচারী চাকরিতে রয়েছেন, যাদেরকে পেরোলের মাধ্যমে বেতন প্রদান করা হয়। নিউ ইয়র্ক সিটির কন্ট্রোলার অফিস থেকে সেই তথ্যটি পাওয়া গিয়েছে। নিউ ইয়র্ক সিটির আরো একটি রেস্টুরেন্ট বিশ্বের সেরা রেস্টুরেন্ট হিসাবে সম্মানিত হয়েছে গতকাল। প্যারিস ভিত্তিক একটি প্রতিষ্ঠান যেটি পৃথিবীর 1200টি সমগ্র পৃথিবী জুড়ে প্রায় 2000 রেস্টুরেন্টের মধ্য থেকে 1000 সূত্রের সূচক উদ্ধৃত করে এই নির্ধারণটি করে থাকে পৃথিবীর সেরা রেস্টুরেন্ট। এবং পৃথিবীর সেরা রেস্টুরেন্টটি এখন নিউ ইয়র্ক সিটিতেই অবস্থিত, এবং সেই নিউ ইয়র্ক সিটির রেস্টুরেন্টটির নাম হচ্ছে পৃথিবীর 1000টি সেরা রেস্টুরেন্টের মধ্যে প্রথম হয়েছে নিউ ইয়র্ক সিটির সেই রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে লি বার্নার্ডিন। ম্যানহাটনের সে অবস্থিত সেই লি বার্নার্ডিনে, যেখানে আপনার একটি টেবিল পাওয়ার জন্য অনেক সময় 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হয়। সেই লি বার্নার্ডিন পৃথিবীর সেরা রেস্টুরেন্ট হিসেবে চিহ্নিত হয়েছে গতকাল প্যারিস ভিত্তিক একটি প্রতিষ্ঠানের জরিপে। নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে ব্যাপক পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে, এবং সেটি হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে ডিসেম্বর 8 তারিখ থেকে কার্যকর করা হবে। ভোরবেলা সোমবার ভোর 8 তারিখ 6টা থেকে সেটি কার্যকর হবে। সেটি হচ্ছে যারা এফ ট্রেন ব্যবহার করেন কুইন্স থেকে ম্যানহাটনে যাওয়ার জন্য, তারা এতদিন এফ ট্রেনে তারা সরাসরি জ্যাকসন হাইটস থেকে তারা যে 63rd স্ট্রিটে যেতেন, সেই স্টেশনটি এখন আর এফ ট্রেনে যাওয়া যাবে না। সেটি যেতে হলে আপনাকে জ্যাকসন হাইটস থেকে এম ট্রেন ধরতে হবে। অর্থাৎ এম ট্রেনের মাধ্যমে এই গতিপথটি পরিবর্তন করতে হচ্ছে। অর্থাৎ কুইন্স থেকে ম্যানহাটন যাওয়ার পথে এম ট্রেন যে টানেল ব্যবহার করত, সেই টানেল এখন ব্যবহার করবে যে আপনার এফ ট্রেন। আর এফ ট্রেন যে টানেলটি ব্যবহার করত সেটি ব্যবহার করবে এম ট্রেন। আমি আবারও বলে দিচ্ছি, 8 তারিখ থেকে সেটি কার্যকর করা হবে। এফ ট্রেনে যারা যেতে চান তারা কুইন্স প্লাজাতে যাবেন, কোর্ট স্ট্রিট 23rd স্ট্রিট, যেটা একসময় ইলাই এভিনিউ নামে পরিচিত ছিল, লেক্সিংটন এভিনিউ 53rd স্ট্রিট এবং 5th এভিনিউ 53rd স্ট্রিট যাবে। এরপর থেকে আবার তার এতদিনের গতিপথ অনুযায়ী চলবে। আর এম ট্রেন সেটি যাবে, যেটি এফ ট্রেনের জায়গায় চলে আসবে, সেটি হচ্ছে কুইন্স জ্যাকসন হাইটস থেকে সেটি যাবে 21st স্ট্রিট, কুইন্স ব্রিজ হয়ে রুজভেল্ট আইল্যান্ড, লেক্সিংটন 63rd স্ট্রিট এবং 57 স্ট্রিট। আপনার স্মরণ রাখবেন, কেন এফ ট্রেনের এই পরিবর্তনটি, এবং এটি স্থায়ী পরিবর্তন হিসেবেই করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে প্রায় 20 বছর আগে এই 63rd স্ট্রিট টানেলটি প্রস্তুত করা হয়েছিল এবং নির্মাণ করা হয়েছিল, এবং এই টানেলটি নির্মাণের পর এফ ট্রেনের গতিপথ চেঞ্জ করে এই টানেলটি ব্যবহার করা হচ্ছিল। এখন এম ট্রেন সেই টানেলটি ব্যবহার করবে, যেটিকে বলা হয় 63rd স্ট্রিট টানেল। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি যেটা বললেন যে আগে তো আমরা দেখতাম যে কোনো ধরনের বন্ড, যেমন ইমিগ্রেশন কাউকে ধরে নিয়ে গেল, আদালতে হিয়ারিং হতো, হিয়ারিং হলে আপনার হয়তো তাদেরকে জামিন দিতে অথবা জামিন দিতে না, যে কোনো একটা হতো। আর বন্ড তো আগে এরকম ছিল না। সো এটা কি মানে এখন কি বন্ড দিয়ে আসতে হবে সবাইকে? ইয়েস, জুলাই 25 এই বছরের জুলাই মাসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নতুন বিধিমালা জারি করে। তাতে তারা জানিয়েছিল যে এখন থেকে বন্ড হিয়ারিং আর পাওয়া যাবে না, তার কারণ বন্ডের ব্যাপারটি তারা বন্ধ করে দিতে চেয়েছিল। বন্ডের মাধ্যমে যারা যুক্তরাষ্ট্রে যাদের বিভিন্ন ইমিগ্রেশন কর্মকাণ্ডের কারণে কিংবা কর্মসূচি কিংবা অভিযানে যাদের গ্রেফতার করা হতো, তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর পর তাদেরকে সাধারণত বন্ডের মাধ্যমে
মুক্ত করা হতো, কিন্তু সেই প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়ার একটি বিধি চালু করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, এবং তার বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা হয়, এবং সেই ক্লাস অ্যাকশন মামলারই আজকে রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক। তবে এই মামলার ব্যাপারে অনেকটাই নিশ্চিত বলা যায় যে ফেডারেল গভর্নমেন্ট, বিশেষ করে ট্রাম্প প্রশাসন আপিল করবে, এবং এটি পরবর্তীতে কোর্ট অফ অ্যাপিলসে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে, সম্ভাবনা রয়েছে। সো আই নো, বাট এটা কি আপনার সে অ্যাবাউট এ পারসন যার কোনো কিছু নাই, তার পক্ষে বন্ড দেওয়া, এখন বন্ডের মানে হোয়াট ইজ দি অ্যামাউন্ট? এটা তো বন্ডের অ্যামাউন্ট তো সাধারণত বিচারকরা এবং যিনি বন্ড চাচ্ছেন তাদের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে ঠিক হয়। বিচারকরাই মূলত বন্ড হিয়ারিংটা দিয়ে থাকেন। অনেক সময় অনেক ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ জাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররাও দিতেন অতীতে, বিশেষ করে ক্লিনটন প্রশাসনের সময় আমরা দেখেছি তখন অ্যাডমিনিস্ট্রেটিভ বন্ড পাওয়া যেত। কিন্তু এখন এই বিষয়টি হোমল্যান্ড ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি এটি পরিবর্তন করার চেষ্টা করছিল, এবং সেই জন্যই তারা জুলাই মাসে এই নতুন বিধিমালা একবারে বন্ড বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে। সো বন্ড আপনি জানেন যে বন্ড এখন একজন পলিটিক্যাল সাইডে যায়, সে এমনি দুনিয়াতে সবকিছু হারিয়ে জানে, প্রাণের ভয়ে আসছে এখানে, তারপরে আবার ধরা পড়েছে। সো এখন তার পক্ষে বন্ড কে দেবে? ভালো কোয়েশ্চেন। বন্ড কে দিবে? বন্ড তো কেউ না কেউ একজন দিতেই হবে, বন্ড না দিলে তো সে ছাড়া পাচ্ছে না। কারণ এই লোক তো কিছু নাই, এমনিতেই নাই তার কিছু, সে সর্বহারা। হ্যাঁ, এখন আপনি মনে করেন যে এখানে যারা ইমিগ্রেন্ট, অ্যান্টি ইমিগ্রেন্ট অনেক লোক আছে যারা ইমিগ্রেশন পছন্দ করে না, রাইট? তারা তো এগুলাতে মোটামুটি আনন্দ পাবে, বাট বিচারক না বিচারক চাইলে তাকে বিনা বন্ড মুক্তি দিতে পারেন, এবং দিচ্ছেন। কিছু বিচারক চাইলে তাকে বিনা বন্ড মুক্তি দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। বিচারক বিনা বন্ড অনেকে মুক্তি দিচ্ছেন, কিন্তু বন্ডটা তুলে দেওয়ার চেষ্টা করছে, বন্ড বলে কিছু রাখার চেষ্টা করছে না ইমিগ্রেশন কর্তৃপক্ষ, মানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। না, সো বন্ড তারা চেষ্টা করছে এই কারণে যাতে কেউ বন্ডের মাধ্যমে ছুটতে না পারে, রাইট? আর এই বন্ডটা যেটা ইম্পোজ করা হচ্ছে সেটা হলো যে এখন এটা অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার আছে। মনে করেন একজন আসছে এখানে, তার কেউ নাই, সো তার তো কোনো পথ নাই আর যে ফার্স্ট অফ অল। এইভাবে তো অনেকেই অন্তরীণ আছে বছর পর বছর, তাতে তো কিছু করার থাকছে না। সো এটা ট্রাম্প সাহেব যতদিন ক্ষমতায় আসেন ততদিন এটা হবে আমার মনে হয়, এরপরে আর যদি কোনো চেঞ্জ আসে আর কি। বাট আজকে একটা খবর আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমার মনে হয় যে ট্রাম্প সাপোর্টার কেউ থাকলে উনিও রেসপন্স করতে পারেন। ইটস এ বিগ নিউজ। আজকে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, নিউ ইয়র্ক টাইমস জানেন আপনি ওয়ার্ল্ড ডমিনেটিং নিউজ পেপার। আমি যদি জাস্ট হেডিংটা বলি তাইলে আপনি বুঝে ফেলবেন। শর্টার ডেজ, সাইন অফ ফ্যাটিক, ট্রাম্প ফেসেস রিয়েলিটিজ অফ এজিং ইন অফিস। মানে এখন আগের মতো লম্বা সময় ফুটানি মেরে যে কাজ করা, আমি এই পারি সেই পারি, এইটা আর নাই। আস্তে আস্তে কাজ কমাচ্ছেন তিনি, খুব অবসন্ন। আপনারা কি বাইডেনের শেষ মাসগুলোর কথা মনে আছে? আমার মনে আছে, জি। এবং বাইডেন এবং ট্রাম্পের বয়সের কি খুব বেশি পার্থক্য? না, বেশি, বাট উনি তো বাপটা দেখান এমন যে ওনার মতো পাওয়ার। সেইটা শুনেন, ট্রাম্পের মেলানিয়া আছে, বাইডেনের তো মেলানিয়া ছিল না। তো আপনি এই বিষয়টাও বুঝতে হবে। আমার কাছে যেটা মনে হয় আর কি, যে বয়স আসলে এই বিষয়টা নিয়ে খুব আমি মনে করি একটি মানবিক বিষয়। প্রেসিডেন্ট যতক্ষণ কর্মক্ষম থাকেন ততক্ষণ তিনি দায়িত্ব পালন করেন, আর যদি কোনো না কোনো কারণে কর্মক্ষম না থাকতে পারেন তখন ভাইস প্রেসিডেন্ট তো আছেই যুক্তরাষ্ট্র। ওকে, ইব্রাহিম সিদ্দিক, কোন রেসপন্স? জি রেসপন্সটা হচ্ছে যে এটা মানবিক বিষয়, এবং মানে সেটা আগেই মানে এটা আমাদের নাজমুল হাসান ভাই মানে স্মরণ করিয়ে দিয়েছেন যে এটা কৃষ্ণের বেলায় কি মানে লীলা ছিল, যখন মানে জো বাইডেন ক্ষমতা ছিলেন তিনি তো মানে চোখে খুলতে পারছেন না, এরপরও ট্রাম্প প্রেসিডেন্ট অ্যাজ লং ইজ ইন পাওয়ার, আমি মনে করি তিনি মানে অশক্তিমত্তা এবং তার স্বাস্থ্য এবং সে অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ব্যাপারে মানে খোঁজাখুঁজি করে মানে পিঠ চুলকায়া যেখানে ঘা আছে কিনা এসব বাইট করার দায়িত্ব ফেক মিডিয়ার। তো আপনি আপনি তো ফেক মিডিয়া করেন না, আপনি টাইম টেলিভিশন করেন, এখানে প্রচুর আমাদের জ্ঞানী বুদ্ধিমান দর্শক তারা শুনেন, মানবিক দর্শক শুনেন। জি, এখন ট্রাম্প ওখানে চেয়ারে পড়ে যান নাই, মানে একটু শরীর খারাপ মানে নিউ ইয়র্ক টাইমস, মানে আপনি যেভাবে বললেন যে নিউ ইয়র্ক টাইমস মানে এটা সংবাদপত্রের মানে এটা মানে এটা সারা পৃথিবীর সংবাদপত্রের মানে একসময় একসময় বহির্গত ছিল,
কিন্তু এই সমস্ত মানে ফেক নিউজ এখন পূর্ণ অবস্থায় গেছে, এটা আমরা সবাই জানি। এখন এই ট্রাম্প মানে জিমাচ্ছেন, এটাও উনি নিউজ মানে ডোনাল্ড ট্রাম্প জিমাচ্ছে, এটাও নিউ ইয়র্ক টাইমস বড় করে মানে হেডলাইন করতে হয় শুধুমাত্র আপনাদের মতো কিছু লোকের বিনোদনের জন্য। জি ওকে, সো আমি যদি একটা লাইন পড়ে শোনাই, দিস রিয়েলিটি ইজ মোর কমপ্লিকেটেড। আগেরটা না পড়ে মাঝখানে একটা লাইন খালি পড়ে শোনাই, যদি নাজমুল হাসান আপনি শুনতে পারেন। ওই যে লাইনটা পড়লে আপনি বিনোদিত হবেন, এটা আপনি পড়েন, অসুবিধা নাই, আমরা শুনবো। Mr. Trump, 79, is the oldest person to be elected in the presidency, and he is aging. To preempt any criticism about his age, he often compares himself to President Joseph R. Biden Jr., who at 82 was oldest person to hold the office, and whose aides took measures to shield his growing fertility from the public, including by tightly managing his appearance. So উনি জোর করে appearance টাইট করা, এই করা। Mr. Trump has hung a photo of an auto pen in a space where Mr. Biden, আচ্ছা যাই হোক, এগুলো অনেক মজার, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমার মনে হয় এটা ইটস না জাস্ট পাবলিশ হয়েছে স্টোরিটা। নাজমুল হাসান যদি পড়েন তাহলে আমরা আরো শুনবো। আমি জাস্ট এইমাত্র দেখে আমার কাছে মনে হইলো যে ইট শুড বি ডিসকাস, ভেরি ইন্টারেস্টিং স্টোরি। নাজমুল, আপনি দেখতে পেয়েছেন স্টোরিটা? ওকে, এটার উপর লেখাপড়া করার জন্য আরো কয়েকজনকে লাগাই দেন, আগামীকাল এটা নিয়ে বিস্তারিত আলাপ করতে হবে। না না, লাগাপড়া এটা প্রেসিডেন্ট নাজমুল ভাইরে বলতে হবে না, জরুরি নিউজ জনগণ আমাদের পাবলিকরা জানার যেটা দরকার, এটা নাজমুল ভাই ঠিকই বলে। আর আপনি আপনার কিছু লোক আছে এটা খুঁজে পেয়ে মানে নিউ ইয়র্ক পোস্টের 40 নম্বর পাতা 13 নম্বর কলামে মানে রিপাবলিকানদের বিপক্ষে কোন নিউজ আছে এটা খুঁজে বের করার জন্য আপনি কিছু লোকে নিয়োগ করতে পারেন। আমি দেখতেছি আমাদের বিখ্যাত মানুষ ডক্টর অরূপরতন চৌধুরী, আমি ওনার সামনে আর আমি বেশি কিছু বলতে চাই না। তো ধন্যবাদ আবু তাহের সাহেব। জি সো নাজমুল হাসান, আপনি কি এটাকে নিউজ মনে করেন না যে একজন প্রেসিডেন্ট হু ইজ দ্য প্রেসিডেন্ট? না, এখানে একটা কথা তাহের আমি বলি, নিউজ তো অবশ্যই হইতেই পারে। তো নিউজের মোটিভ, একটা কথা মনে রাখবেন, নিউ ইয়র্ক টাইমস এর বাম দিকের কোনায় সবসময় ছাপা হয়, আমি গত প্রায় 4 দশকের বেশি সময় ধরে দেখছি, অল দ্য নিউজ ফিট টু প্রিন্ট, অল দ্য নিউজ ফিট টু প্রিন্ট, এবং এটা অ্যাকর্ডিং টু দেয়ার এডিটর্স। পাঠকের বিবেচনায় ফিট টু প্রিন্ট না, তাদের এডিটররা যেটাকে ফিট মনে করেন সেটাই তারা দিচ্ছেন। এখন তাদের এডিটররা ফিট মনে করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স কিংবা তার শারীরিক ক্ষমতা অক্ষমতা নিয়ে নিউজ হতেই পারে, সেটিতে আমি তবে আমি যেটা মনে করি যে প্রেসিডেন্ট যতক্ষণ দায়িত্ব পালন করার জন্য শারীরিকভাবে সক্ষম, ততক্ষণ তিনি দায়িত্ব পালন করতেই পারে। থ্যাংক ইউ। আমরা তো প্রেসিডেন্ট ট্রাম্পের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি মনে করি যে উনি আরো ভালো করে দৌড়াদৌড়ি করবেন। আপনার মতো শুভাকাঙ্ক্ষী থাকলে ট্রাম্পের আর শত্রুর দরকার নাই। জি আমার মনে হয় এখানে আমরা আর আগানোর দরকার নেই, এরা আর আগানোর দরকার নাই। থ্যাংক ইউ সো মাচ। ওনার জন্য প্রার্থনা করি উনি যেন হোয়াইট হাউসে লড়ে দৌড়াতে পারেন। God bless America. Yeah. God bless America. জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর অরূপরতন, আপনার কাছে আসছি, বাট এর আগে একটু খবর জানে নিই। আমাদের কমিউনিটির একটি নিউজ, ভেরি ইম্পর্টেন্ট নিউজ। আমাদের সাথে আছে যেন ইসমাইল আহমেদ। যদি হেডলাইনটি বলি তাহলে আপনার বলতে বোধহয় সুবিধা হবে যে ট্রাম্প প্রশাসন তারা ওনারা যেটা বলছেন আমি সেটা বলছি, আপনি এই বিষয়ে এক্সপার্ট, আপনিও বলবেন। বাড়ি ক্রয় সহজ করতে তারা বলছেন তারা উদ্যোগ নিয়েছেন, এবং এই সহজ করতে গিয়ে আগে যেটা বলা হয় 30 বছরের মর্গেজ, এটাকে ওনারা 50 ইয়ার্স করছেন। কিন্তু নিন্দুক যারা তারা বলছে ট্রাম্পের এখানে মতলব আছে একটা, সেটা হচ্ছে যে বিভিন্ন মর্গেজ কোম্পানিকে সুবিধা দেওয়া, যে আরও যাতে বেশি করে তারা নিজেদের আপনার মুনাফাকে ভারী করতে পারে। সো আপনি কি মনে করেন? ভাই সালাম আলাইকুম। এটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। আমার যে মতামত, আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার নলেজ থেকে, আমার বিগত 25 বছরের এই ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স থেকে,
ওরা যেটা এই গভর্নমেন্ট যেটা সেল করতে চাচ্ছে, যেটা অ্যাফোর্ডেবিলিটি বাড়াবে, ওরা যেটা ইম্পর্টেন্ট যেটা না করার, ইনফ্লেশন না কমানোর জন্য মানুষের স্যালারি না কিভাবে বাড়ে ওইটা না চিন্তা করে ওরা বলতেছে যে আমরা অ্যামোর্টাইজেশন আরো 20 বছর অ্যাড করে দেব, এতে মানুষের অ্যাফোর্ডেবিলিটি বাড়বে। ইটস নাথিং বাট স্ক্যাম। এটা টাকা আত্মসাৎ, কিভাবে এক শ্রেণীর মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আরেক শ্রেণীর মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, দিস ইজ নাথিং বাট সিম্পল স্ক্যাম। যেটা হচ্ছে, যেটা হবে, এটার মধ্যে সেলিব্রেশনের কোনো কিছু নাই। এইটা আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের অনেকেই যারা ব্যাংকার, যারা লোন অফিসার, আমি দেখি অনেকেই একটু বলতেছেন এটা আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, হয়তো পকেটের জন্য ভালো হবে, বাট ফর নর্মাল পাবলিক ইটস রিয়েলি ইটস এ শেম, ইটস এ স্ক্যান্ডাল। যে ট্রাম্পের মতো একজন who thinks of himself as all knowing and business and all that, it's nothing but siphoning. আমি যেটা বলবো যে বাংলায় যেটাকে হয়তো আত্মসাৎ, হয়তো দ্য রাইট ওয়ার্ড, বা আমরা ইংলিশে যেটা স্ক্যাম করে, সাইফোনিং করে, ম্যানিপুলেশন করে এক জায়গার টাকা থেকে, ইটস এ ওয়েলথ ট্রান্সফার। ইটস ট্রান্সফারিং অফ ওয়েলথ ফ্রম রেগুলার হার্ড ওয়ার্কিং আমেরিকানস টু এ সিলেক্টেড গ্রুপ অফ পিপল। এইটাই হচ্ছে গিয়ে 30 বছরের মর্টগেজ ইভেন্ট ইজ এ স্ক্যাম। কিন্তু ঠিক আছে, এটা অনেক বছর ধরে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, কিন্তু যখন এটা যদি এই 50 ইয়ার্স এর মর্টগেজ অলমোস্ট ডাবল বলা যায়, হ্যাঁ, এখনো প্রপোজাল, বাট আমরা যেটা দেখে আসছি ট্রাম্পের ক্ষেত্রে, যে উনি তো নিজে সাইন করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করে দেবে ইফ হি ওয়ান্টস টু ডু ইট। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট এইখানে আমাদেরকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট ওকে, লেটস জাস্ট লুক এট দ্য নাম্বারস। আপনি যদি 500,000 এর একটা মর্টগেজ আজকের একটা, ফর এক্সাম্পল, এভারেজ 6.5% এর রেটের, হ্যাঁ, লেটস সে, যদিও লং টার্মের রেটগুলো একটু বেশি থাকে, বাট লেটস ফর আর্গুমেন্ট সেক আমরা বললাম যে 500,000 6.5% এর লোন, 30 ইয়ার মর্টগেজে আপনার পেমেন্ট আসতেছে 3,160, 50 ইয়ার্সে আসতেছে 2818, $340 এর ডিফারেন্ট পার মাস। ঠিক আছে, অনেকের জন্য মনে হবে যে $340 আমি যদি সেভ করতে পারি, কিন্তু আপনি যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখেন, আপনি 30 ইয়ার, আপনি যে এই এক্সট্রা 20 বছরে আপনি 555,000 শুধু ইন্টারেস্ট এডিশনাল পেমেন্ট আপনি দিচ্ছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন হবে যে কেউ যদি এই পর্যায়ে যায়, কোন রকমে যদি মানে ফ্রেন্ডস, ফ্যামিলি, যেভাবেই হোক আরো 10-15 হাজার টাকা এক্সট্রা মর্টগেজ দিয়ে যদি 30 বছরে থাকতে পারেন, দ্যাটস দ্য বেস্ট অপশন। আপনারা অনেক লোন অফিসারের কাছ থেকে শুনবেন যে কেউ তো 30 ইয়ার রাখে না, কেউ 50, আপনি আবার কয়েক বছর পরে রিফাইন্যান্স করে ফেলবেন। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, বিকজ আপনার প্রথম বছরগুলার ইন্টারেস্ট গুলা হাই থাকে। আপনার 30 বছরের অ্যামোর্টাইজেশনে আপনি প্রথম 5 বছরে যে টাকা দিবেন, 50 বছরের অ্যামোর্টাইজেশনের প্রথম 5 বছরে এর থেকে অনেক কম টাকা আপনার প্রিন্সিপালের কাছে যাবে। সো নো ম্যাটার হাউ ইউ লুক এট ইট, ইটস এ লুজ সিচুয়েশন ফর আমাদের যারা আমেরিকান, যারা আমি আমাদের কমিউনিটি, ইন দিস কেস আই এম টকিং অ্যাবাউট অল দ্য আমেরিকান, যারা যারা বাড়ি কিনতেছে বা এই ধরনের এই মর্টগেজটা যদি আসে, অ্যাজ আই সেড, এটা যদি আসে, এটা একটা শেম হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আর এটা প্রমাণিত হবে যে এই দেশের গভর্নমেন্ট মানুষের জন্য কোনো ধরনের কোনো চিন্তা নাই, শুধুই কিভাবে সাক করে টাকাটা নিয়ে নেওয়া যায়। দ্যাটস দ্য অনলি রিজন ফর দিস। এটাই আমার বক্তব্য। আমার যেটা, যদি কোনো আমার অ্যাডভাইস থেকে থাকে আমার কমিউনিটির মানুষের জন্য, যে আপনারা এই, অনেকে হয়তো বলবে, কারণ এটা আপনি যেটা প্রথমে বলছেন, ব্যাংকের জন্য সুবিধা, লোন অফিসারদের জন্য, আমরা যদি 30 বছর না রেখে 50 বছর যদি আমরা লোন বিক্রি করতে পারি, আমাদের পে আউটটা কিছু টাকা বেশি আসবে। সো অনেকেই হয়তো আমরা বলবো যে না, অসুবিধা নাই, নিয়ে নেন। হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমার মনে হয় না যে অপশনটাই মাথার মধ্যে রাখার দরকার। এজ আই সেড, যে আপনি যদি মনে করেন $342 একটা মাসে সেভ করতে যাওয়ার জন্য আপনার এত বড় একটা মানে যেতে ম্যানিপুলেশনে ঢোকার দরকার নাই। আপনি যদি বলেন যে 5 বছর পরে আপনি রিফাইন্যান্স করবেন, 5 বছর পরে আপনার যে টাকাটা আপনার ইকুইটি হিসাবে জমা হওয়ার কথা, এর
20 to 30% জমা হবে, বিকজ আপনার 5 বছরে যে অ্যামাউন্ট আপনার টুয়ার্ডস প্রিন্সিপালে যাবে। সো ওভারঅল ইটস নট সামথিং গুড। এখানে ভালোর কোনো কিছুই নাই, এক্সেপ্ট ফর ওয়ান গ্রুপ অফ পিপল, এন্ড এ স্মল গ্রুপ অফ পিপল যাদের ভালো, মেজরিটি মানুষের জন্য এখানে ভালো কোনো কিছুই নাই। দ্যাটস মাই, এটাই আমার Suggestion. 2 সেন্টস এই প্রসঙ্গে। জি, থ্যাংক ইউ সো মাচ ইসমাইল আহমেদ। তিনি একজন বিশিষ্ট আপনার ব্যাংকার, মর্গেজ ব্যাংকার, তিনি কমার্শিয়াল লেন্ডিংয়ে এক্সপার্ট, এবং তিনি তার অপিনিয়ন ব্যক্ত করলেন। বাট এই বিষয়ে Thank you. যদি প্রবাসী যারা আছেন, যারা আমেরিকান সিটিজেন অর রেসিডেন্ট যারা আছেন, তারা যদি তাদের কনসার্ন এক্সপ্রেস করতে চান, তাহলে আপনাদের লোকাল কংগ্রেস, সিনেটে যারা আছেন তাদের কাছে আপনারা তাদের অফিসে ইমেল করতে পারেন, তাদের অফিসে ফোন করে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন, ইনক্লুডিং হোয়াইট হাউসে আপনারা কল করতে পারেন। হোয়াইট হাউসের 24 আওয়ার হটলাইন নাম্বার আছে, এই নাম্বারে প্রতিবাদ করতে পারেন আপনারা, এবং আপনারা আপনাদের বক্তব্য প্রকাশ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ইসমাইল আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় থ্যাংক ইউ, দেওয়ার থ্যাংক ইউ তানভীর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর দর্শক, আমাদের সাথে আছেন জনাব শাহাব আহমেদ, আমাদের সাথে আছেন কাজী ফৌজিয়া, আমাদের সাথে আছেন জনাব জাভেদ উদ্দিন, আর আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব বিশিষ্ট চিকিৎসক অরূপ রতন চৌধুরী। আপনাকে অরূপ রতন চৌধুরী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি তো বাংলাদেশের বাংলাদেশের সারা বিশ্বেই বাঙালিদের মধ্যে ইউ আর ওয়ান অফ দি সেলিব্রিটি পার্সোনালিটি। সো প্রথমে জানতে চাই যে আপনি কি প্রোগ্রামে যুক্তরাষ্ট্র সফর করছেন? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আজকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে আমি যুক্তরাষ্ট্রে এখানে আসছি, গ্রেটার নিউ ইয়র্ক ডেন্টাল মিটিং একটা হচ্ছে 28শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত একটা একটা কন্টিনিউয়াস ডেন্টাল প্রোগ্রাম হবে এখানে প্রায় 120টা দেশের থেকে ডেন্টিস্টরা এসছেন, এবং প্রায় 4000-এর মতো ডেন্টিস্ট এই গ্রেটার নিউ ইয়র্ক ডেন্টাল মিটিংয়ে অংশগ্রহণ করবেন। এটা জ্যাকব কনভেনশন সেন্টার নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত, সেই কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হবে, এবং সেটাতে আমি জয়েন করব। তবে যেহেতু একটু আগে আসা দরকার, সেই জন্য আমি আগে আসছি, এবং ইতিমধ্যে যেহেতু আমার কালচারাল কিছু অ্যাক্টিভিটিস আছে, সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিস আছে, বাঙালি সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে কিছু ভাব বিনিময়, তাদের সঙ্গে কালচারাল অ্যাক্টিভিটিস শেয়ারিং, এসব কাজে একটু আগে আসা, এবং সেই জন্য আজকে আমি এখানে উপস্থিতি। ডক্টর রতন চৌধুরী, আপনাকে আমরা যখন তরুণ ছিলাম একেবারে, তখন থেকে যেভাবে দেখছি, আপনি মনে হচ্ছে একদম বয়সটা এবং আপনার সৌন্দর্য এবং আপনার গ্ল্যামারকে ধরে রেখেছেন। হাউ ইটস পসিবল? ইটস এ ভেরি গুড কোয়েশ্চন। এটা প্রশ্নের উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা বলতে চাই যে মানুষের জীবনে এখন যে পরিস্থিতি আর কি বিশ্বের, স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে যদি আমরা বলতে চাই, যে কিছু কিছু রোগ আছে মহামারী, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ক্যান্সার, এগুলো কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো কিন্তু এখন মহামারী হয়ে যাচ্ছে। তো সেটা যেদিন আমি উপলব্ধি করলাম, তখন থেকে আমি লাইফস্টাইল মডিফিকেশন করলাম, অর্থাৎ আমার জীবন ব্যবস্থা পরিবর্তন করলাম। এই জীবন ব্যবস্থা পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে যে আমরা যে বসে বসে থাকি এবং বাসায় বসে কম্পিউটার করি, মোবাইল করি, এবং ফাস্টফুডে অর্ডার দিই অনলাইনে, এই যে এখন যে সিস্টেমটা চলছে সারা বিশ্বে, এইটাকে আমাদের ভাঙতে হবে। তো সেটার বিরুদ্ধে আমি সোচ্চার প্রথম থেকে। যেহেতু আমি বারডেম হাসপাতালে, আপনারা জানেন যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম একটা ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র বারডেম জেনারেল হসপিটাল ঢাকার শাহবাগে অবস্থিত, সেখানে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি, এবং সেখানে ডেন্টাল বিভাগটা আমি প্রথম চালু করে 1987 সালে। মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, যিনি ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা, তিনি আমাকে নিয়ে আসছিলেন। তো ডেন্টাল বিভাগটা চালু করি আমি প্রথমে। এখন ডেন্টালের বিশাল ডিপার্টমেন্ট হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, সেটি আমার চেষ্টার মাধ্যমে হয়েছে। তো আমি যেটা পাবলিক হেলথের ওয়ার্কটা করি, সেটা হচ্ছে যে মানুষের জীবন ব্যবস্থা কিন্তু এখন একটা এমন অবস্থায় গিয়েছে যে আমরা ঘরে বসে বসে সবকিছু অনলাইনে অর্ডার দিচ্ছি, এবং আমরা সবকিছু ঘরে বসেই করতে চাচ্ছি। ফলে আমাদের লাইফটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে, আমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নাই। তো এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নাই, এই জন্যই কিন্তু রোগ ব্যাধি বেশি হচ্ছে। আমরা যে ব্যায়াম করছি না, আমরা যে শরীর চর্চা করছি না, আমরা খেলাধুলার মধ্যে যাচ্ছি না, আমরা বিনোদনের মধ্যে যাচ্ছি না, আমরা যে এই ধরনের একটা জীবন ব্যবস্থার মধ্যে আসছে যে ঘরে বসে অফিসে বসে সব কাজ করছি, এবং কাজের পরে বাসায় এসে ঘুমাচ্ছি বা অনলাইনে অর্ডার দিয়ে কিছু খাচ্ছি, এই যে জীবন ব্যবস্থা, এর ফলেই কিন্তু আমাদের অবেসিটি আমাদের বেশি হচ্ছে, আমাদের ওজন আধিক্য হচ্ছে।
আমাদের মধ্যে ওয়েট গেইন হচ্ছে বেশি, ক্যালোরি আমরা বেশি সংগ্রহ করছি, আমাদের শরীরে দিচ্ছি এবং আমাদের ওয়েট গেইন হচ্ছে। এবং এর বাইরে আমরা যেতে পারছি না, আমরা অ্যামিউজমেন্টের মধ্যে নাই, আমরা কি বলে কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নাই। এগুলার একটা অভাবের কারণে কিন্তু আমাদের দেশে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে, আমাদের হার্ট ডিজিজের সংখ্যা বাড়ছে, আমাদের ক্যান্সারের সংখ্যা বাড়ছে। তো এর বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদী, এবং আমি কিন্তু একটা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই ধরনের একটা প্রোগ্রাম করি টেলিভিশনে এবং নিয়মিতভাবে লিখি যে আমরা এই ব্যবস্থা থেকে যেন বেরিয়ে আসতে পারি। আমাদের ফিজিক্যাল অন্তত দিনে একবার আমরা প্রতিদিন 20 মিনিট অন্তত আমরা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করি, আমরা হাঁটাচলা করি, আমরা হাঁটতে পারি, আমরা সাইকেল চালাতে পারি, আমরা সুইমিং করতে পারি, আমরা কিছু জগিং করতে পারি, আমরা কিছু ট্রেডমিল করতে পারি। এই যে আমাদের জীবন ব্যবস্থার মধ্যে 20 মিনিট প্রতিদিন সময়টা দেওয়া, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের খাদ্য ব্যবস্থার কিছু নিয়ন্ত্রণ। আমরা কিন্তু এখন ফাস্টফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা কিন্তু এই যে শাকসবজি ফলমূল এগুলো কিন্তু অভ্যস্ত হচ্ছি না। এখন ফাস্টফুডের মধ্যে জাঙ্ক ফুড, যেটা আমেরিকানরা বলে যে বা পাশ্চাত্য বিভিন্ন দেশে বলে জাঙ্ক ফুড, ফাস্টফুডটাই হচ্ছে জাঙ্ক ফুড। এবং এর মধ্যে যে ট্রান্স ফ্যাটগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের চর্বি আছে, কোলেস্টেরল এগুলোর কারণে বাড়ে, আমাদের শরীরে ফ্যাট এগুলোর কারণে বাড়ে, এবং এই কারণেই বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস এগুলো, হার্ট ডিজিজ এগুলো বেশি হয়। তো এগুলার বিরুদ্ধে আমরা কথা বলছি। সুতরাং এগুলা পরিবর্তনের কারণেই কিন্তু আমাকে যে আপনি বলছেন যে আপনাকে একই রকম দেখতে পাচ্ছি, একই রকম দেখতে, এটা কারণ হচ্ছে যে আমি নিজে এখন এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে নিজে প্রতিদিন যেমন 6টার সময় আমি জিমে যাই, সকাল ভোর 6টায়, আমি 5:30টায় উঠি, 6টায় জিমে ঢুকি, 8টা পর্যন্ত আমি জিম করে বাসায় আসি, আমি তারপরে আমি ব্রেকফাস্ট করে অফিসে যাই। এটা আমার লাইফের একটা মানে এখন একটা প্রতিদিনের একটা রুটিন ওয়ার্কের মধ্যে চলে আসছে। সুতরাং ইভেন ফ্রাইডে, যেটা আমাদের ছুটির দিন হচ্ছে ফ্রাইডে, আপনাদের স্যাটারডে সানডে, কিন্তু আমাদের একদিনই ছুটি ফ্রাইডে, সেই দিনও কিন্তু আমি যখন সময় পাই তখন আমি যাই। সুতরাং এটা আমি জীবন থেকে বাদ দিইনি। তো এই মডিফিকেশনের ফলে এবং আমার যে বদ অভ্যাসগুলো ছিল, যেমন ধূমপান করা, অন্যান্য এগুলা 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 এগুলার থেকে আমরা পরিত্রাণ পাই। কারণ আপনারা জানেন যে এই যে জীবন ব্যবস্থার সঙ্গে অনেকে স্মোকিং করে, অনেকে তামাক পাতা জর্দা খায়, অনেকে অ্যালকোহল নেয়। এই যে এগুলা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা হুমকি স্বরূপ, এগুলো রিস্ক ফ্যাক্টর গুলাকে আরো এগুলো দ্বিগুণ করে। এখন আমার ডায়াবেটিসের ঝুঁকি যদি 50% থাকে, কিন্তু আমি যদি ধূমপায়ী হই তাহলে আমার কিন্তু ঝুঁকিটা 100% হয়ে যাবে। এইগুলা যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। তো এইসব কারণ মোটামুটি আমি একটা ব্যাখ্যা করলাম আপনাকে। তো আমি যেহেতু একটা লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আছি, নিজেকে এর মধ্যে সম্পৃক্ত করেছি, অন্যদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, সেই জন্য হয়তো আমাকে আপনি একই রকম দেখছেন। এটা আপনি একজন অনুকরণীয়, আপনার যে হেলথ আসলে এখানে অনেকেই হয়তো আপনাকে আজকে 30-35 বছর থেকে দেখছেন, এবং দিস ইজ ওয়ান অফ দি ভেরি আপনার মেমোরেবল মোমেন্ট যে এরকম একজন ব্যক্তি তার স্বাস্থ্যকে সুন্দরভাবে ধরে রেখেছেন। এবং আপনি যেটা বলেন অ্যাবসলিউটলি সবাই এটাকে ফলো করতে পারেন। আরেকটা বিষয় জানতে চাই যে কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করেছে যে অ্যালকোহল, যেটা আগে বলা হতো ইভেন রেড ওয়াইন, যেটা বলা হতো যে স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের যে সর্বশেষ যে সায়েন্টিফিক যে অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ, তাতে দেখা যাচ্ছে একদম ছোট অ্যামাউন্ট হলেও the alcohol is not good for health. What is your opinion? রাইট, আমরা আগে ভাবতাম যে অ্যালকোহলটা হয়তো, যেহেতু আমেরিকানরা বা ওয়েস্টার্ন কালচার এটা ডিনারের সঙ্গে একটা অ্যালকোহল মানে হোয়াইট ওয়াইন বা রেড ওয়াইন এটা দেওয়াটা একটা মানে তাদের স্টাইল ছিল এবং তারা এটা গ্রহণ করতো। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন গবেষণা এটা আসছে, ল্যান্সেটের মতো মেডিকেল জার্নালে এটা আসছে যে ইভেন স্মল অ্যামাউন্ট অফ অ্যালকোহল যদি আপনি গ্রহণ করেন তাহলে সেটাও কিন্তু আপনার লিভার এবং আপনার কিডনির উপরে একটা এফেক্ট করে, লং টার্ম এফেক্ট, এবং সেটাও কিন্তু আপনার লিভার সিরোসিস, কিডনি ফেলিওর এবং হার্ট ডিজিজ এই ধরনের নানা ধরনের রোগে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। সুতরাং কখনোই কিন্তু এগুলো সেফ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন না। আপনি বলতে পারেন না যেগুলো আপনি অল্প পরিমাণে খান এবং এটা আপনার কোনো ক্ষতি নেই, আপনি এডিকশন হচ্ছে না, আপনি এটাতে আসক্ত হচ্ছেন না বলে আপনি এটা গ্রহণ করতে পারেন, কিন্তু সেটাও কিন্তু এখন মিথ্যা প্রমাণিত হয়েছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনাকে নিয়ে লম্বা একটি প্রোগ্রাম করতে হবে আমাদের এই প্রোগ্রামে। আজকে যেটা বলছেন আপনি, দিস ইজ ডেফিনেটলি আমার মনে হয় যে প্রবাসে সবার সামনে একটি নতুন সম্ভাবনা এবং
নতুন একটি পথ নির্দেশনা দিয়েছেন আপনি এবং দ্বার উন্মোচন করেছেন। আপনি তো বেশ কিছুদিন আছেন বোধহয় নিউ ইয়র্কে, রাইট? জি জি জি। আমি যেহেতু আমার 28 তারিখ থেকে আমাদের গ্রেটার নিউ ইয়র্ক ডেন্টাল মিটিং জ্যাভিস কনভেনশন সেন্টার নিউ ইয়র্ক ম্যানহাটনে শুরু হবে, আমি এখানে 28 থেকে 3 তারিখ পর্যন্ত থাকবো। এবং আমি এখানে যে লেটেস্ট যে ডেন্টিস্ট্রির উপরে যে আপডেট ট্রিটমেন্ট প্যাটার্ন এবং মডার্ন ডেন্টিস্ট্রির উপরে আমি কিছু নিজেকে আমি সেগুলো কোর্সে নিজেকে সম্পৃক্ত করব, আমি নিজেকে আপডেট করব। কারণ আমি বাংলাদেশে ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করি, কিন্তু আমি প্রতি বছরই বাইরে আসি। আমি কেন আসি? কারণ আমার নতুন নতুন যে টেকনোলজিগুলো যে বাজারে আসছে সেগুলো সম্বন্ধে আমাকে নিজে মানে অভিজ্ঞতা আমাকে অর্জন করতে হবে, এবং যাতে আমি পেশেন্টদেরকে সেই রিসেন্ট কারেন্ট অ্যাডভান্স টেকনোলজিগুলোকে আমি তাদেরকে দিতে পারি। সেই জন্য আজকে আমার এই নিউ ইয়র্কে আসা। আপনার এই এক্সপিরিয়েন্সকে আমরা সবার সাথে শেয়ার করব যেদিন কনভেনশন হবে। কনভেনশনের পরপরই আমরা আপনার সাথে যোগাযোগ রাখবো। এবং আমার 3 তারিখে কনভেনশন শেষ হবে, আমরা 3 তারিখ রাত্রেও আবার আসতে পারি। জি, 3 তারিখ রাতেই আপনাকে আমরা নিয়ে আসবো। এবং এর মধ্যে আবার একদিন আপনার সাথে, আজকে আর অন্য বিষয়ে আলোচনা করবো না, সংস্কৃতি সাহিত্য এটা অন্যদিন আলোচনা করবো। এর মধ্যে এটাকে আর সংযুক্ত করতে চাই না। বাট এখানে ইতিমধ্যে আমি নিউ ইয়র্কে কয়েকটা কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িত হয়েছি। শিল্পকলা একাডেমি নিউ ইয়র্কের সঙ্গে মনিকা চৌধুরী যেটা অর্গানাইজ করে তার সঙ্গে আমি সম্পৃক্ত হয়েছিলাম গতদিন, এবং সেখানে আমি কালচারাল অ্যাক্টিভিটিস কালচারাল প্রোগ্রামের মধ্যে ছিলাম, গান করেছি, অন্য শিল্পীরা গান করেছে। এগুলো কিন্তু একটা আমাদের কালচারাল হেরিটেজ, বাংলাদেশের যে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস গুলো এখানে বিভিন্ন বাঙালিরা বাংলাদেশিরা যে তারা সবসময় এগুলাকে প্যাট্রোনাইজ করে, এটাও কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার। এবং আমি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রতি বছরই তাদের সঙ্গে সংযুক্ত হই এবং তাদের কালচারাল অ্যাক্টিভিটিস সঙ্গে নিজেকেও সংযুক্ত করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী, কোন এনি কমেন্ট? ডক্টর অরুণপ্রসাদ চৌধুরী আপনার চেয়েও উনি অনেক তরুণ দেখতে, আমি জানি না আপনার চেয়ে উনি। ডক্টর অরুণপ্রসাদ চৌধুরী আমাদের আদর্শ, এবং তিনি একটা সংস্কৃতি মনস্ক পরিবার থেকে আসা এবং একজন বীর মুক্তিযোদ্ধা। আমার মনে হয় বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধা তার মতো সুদর্শন এবং এই শারীরিক অবস্থা নিয়ে এখন আছেন কিনা। না, বীর মুক্তিযোদ্ধা বলতেই মনে হয় যে জড়সড় বয়সের বাইরে নো যেমন একটা অবস্থা, বাট ওনাকে দেখে তো আমি তো মনে করছি উনি লাইক মনেই হয় না যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, মনে হয় যে মুক্তিযুদ্ধের পরে ওনার জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধে 1971 সালে 18 বছর বয়স আমার ছিল, আমি তখন ঢাকা ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ছাত্র, আমি চলে গিয়েছিলাম মুক্তিযুদ্ধে। সাহাব ভাই, আপনি ডক্টর অরুণপ্রসাদ চৌধুরীর কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন। আমাদের অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা সময় দেওয়ার জন্য। সাহাব ভাই সাউন্ড আনমিউট করেন। আমি ওপেন হার্ট সার্জারি, কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে 2-3 মাইল প্রত্যেক দিনই হাঁটি। ইউনিভার্সিটি থাকতেও হাঁটছি, কলেজে থাকতেও হাঁটছি, তারপরেও কিন্তু আমার ওপেন হার্ট করতে হয়েছে। আপনার কি কারণে ওপেন হার্ট করতে হয়েছে আমার জানা আছে, এটা আমি বুঝে পেরেছি। এটা বিকজ আপনি ফার্স্ট অফ অল যে আপনার রেস্টুরেন্টের প্রতি, আপনার খাবারের প্রতি যে না, আমি রেস্টুরেন্টে অত খেতাম না, আমি বাসার থেকে নিয়ে যেতাম, তারপরেও হইছে এটা বলা যায় না। এবং সিঙ্গাড়া খাওয়াটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে একেবারে, এটা কিন্তু আপনার একটা লোভ আছে এটার প্রতি। তার আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা যেটা দেখছেন এই ট্রাম্প যে প্রশাসন যে নেগোসিয়েশন করছে, 15টা মেডিসিন, একটু জানি তো কোন মেডিসিনগুলো। এটা আপনার বাইডেনের আমল থেকে আরম্ভ করছে। এই মেডিসিনের ভিতরে কিছু আছে, ম্যাক্সিমাম হলো ডায়াবেটিক্সের নতুন যে ওষুধগুলো বেরোইছে, কিছু অ্যাজমার ওষুধ, কিছু ব্রেস্ট ক্যান্সারের ওষুধ, বিশেষ করে কিছু অ্যাজমার ওষুধ, দামি দামি কতগুলো ওষুধ আছে, সেইগুলো তারা অনেক দাম নেগোশিয়েট করতে প্রাইস করছে। তো এই প্রাইসগুলো আমরা বুঝতে পারবো জানুয়ারি মাস থেকে, অর্থাৎ এই যে ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু আমরা অরিজিনালি পিবিএমগুলো এটা নেগোশিয়েট করতো। এখন এই প্রাইসগুলো তারা যে ডিসকাউন্ট প্রাইসে পেশেন্ট যখন প্রেসক্রিপশন ফিল করবে, এই ডিসকাউন্টটা ম্যানুফ্যাকচারার ফার্মেসি থেকে পে করবে, যাতে ফার্মেসি আবার যাতে এই ওষুধগুলো কেনে, এটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, যাতে রুগীকে ওষুধ না দিয়েই বিল করে গেল, পয়সাটা পাইলো, সেই কারণে এটা ম্যানুফ্যাকচারার দর্শকদের ক্লিয়ার করার জন্য একটা জিনিস বলতে চাই যে 15টি ঔষধ ট্রাম্প প্রশাসন সহজলভ্য দামে, এই ওষুধগুলো কিন্তু অনেক দামি ওষুধ, রাইট,
হ্যাঁ, So, কিছু কিছু আছে, অজেম্পিক আছে, তারপরে ব্রেস্ট ক্যান্সারের জন্য আছে, প্রোস্টেট ক্যান্সারের জন্য আছে, তারপরে স্টমাকের জন্য আছে, তারপরে রিউমেটিক আর্থ্রাইটিসের জন্য কতগুলো ঔষধ আছে। এগুলো নতুন কিছু আমরা বলি বায়োলজিক্যাল ড্রাগ। জি, এগুলো কারেন্ট প্রাইস, সাম অফ দেম ওভার $10,000 মান্থলি, সাম অফ দেম 2 to 3,000। জি, তো এটাও দাম কম আছে। এটা কিন্তু এখন গিয়েছে, এখন অনেকেই কিন্তু এখন নিচ্ছে অজিম্পিক। কিন্তু একটা সাইড ইফেক্ট আছে, অনেকে কমপ্লেন করে ইজ দে আর লুজিং টু মাচ, তাদের ডায়রিয়া হয়, তাদের অনেক খারাপ লাগে। ওই জন্য এখনো কিছুটা সন্দেহ, কেউ কেউ কিছুদিন নেয় আবার বাদ দেয়। সবচেয়ে বেস্ট হচ্ছে ডক্টর অরূপ রতন চৌধুরী যা বলেছেন, যে আপনি আপনার জীবনটাকে যদি পরিমিতি বোধ এবং শৃঙ্খলার মধ্যে এটাকে বলে নিয়ে আসেন, লাইফস্টাইল মডিফিকেশন। আর এই কেরাসিন, মদ এগুলো খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখেন। যারা এটা তো আমি অনেক দেখতেছি, সময়- ডক্টর সাহেব তো অনেক ওজন কমছে। জি, উনি তো আমাদেরই বয়সী, আমরাও যেরকম ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি 71-এ 70-তে, উনিও তো আমাদেরই মনে হয় আমাদের সাথেই। যে জি, থ্যাংক ইউ সো মাচ সাহাব ভাই, থ্যাংক ইউ আপনাকে। আপনি আর সবাইকে অনুরোধ করব যে আপনারা আসলে এই যে ফ্লু আর সিজন এখন যেটা হচ্ছে, সবাই কিন্তু এখন সিক হচ্ছে, আমি ইদানিং এটাই আমি বলে দিই সবাইকে যে সবাই ফ্লু সিজন চলছে এবং ফ্লু ঘরে ঘরে ফ্লু আমি দেখতে পাচ্ছি। সো আপনারা ভ্যাকসিন নেবেন, এবং ভ্যাকসিনের জন্য যদি সাহায্যের প্রয়োজন হয় ভ্যাকসিন নিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না আমার মনে হয়। সাহাব ভাই আপনি তো ভ্যাকসিন দেন সবাইকে, রাইট? আমি দেই, রাইট, আপনি দেন, বাট আপনি আপনার সুইটাকে একটু ছোট সুই রাখবেন যাতে ব্যথা না পায় লোকজন, এটা আপনি শেয়ার করেন। থ্যাংক আমরা ইউ সো মাচ। সবসময় ছোট নিডল ইউজ করার চেষ্টা করি যাতে ব্যথা না পায়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আমাদের অনেক আমাদের যে ফৌজি আপাকে কংগ্রাচুলেশন, ওনার আমাদের নতুন মেয়রের টিমে যাওয়ার জন্য। জি, আমি দুদিন আপনার ফার্মেসিতে গিয়েছিলাম, কিন্তু আমার হঠাৎ করে মনে হয়েছে ইনকেস যদি সুইচ সাইজ আপনি তো ভ্যাকসিন নেন নাই এখনো। না, এটাই নেব, নিতে হবে, না নিলে উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে এই অনেক ধন্যবাদ। ভ্যাকসিন বিরোধী লোকজনরা আর কমিউনিটির জন্য ক্যান্ডিডেটকেও নিচে কিনা জানি না, তাকেও নিয়ে আসা উচিত আপনার। কমিউনিটির জন্য থ্রেট আপনারা। এরা খালি নিজে অসুস্থ হয় না, এবং চায়ের বাড়াইলে 14 জনে হাত মিলিয়ে দাঁড়ায় থাকে। আরে বাবা, হাত চায়েও পরিষ্কার করে নাই, মানে নাকের মধ্যে হাত ঢুকাইছে, কিছুক্ষণ পরে দেখবেন এই চায়ের হাতে হাত, মানে হ্যান্ডশেক তো আপনি অস্বীকার করতে, মানুষজন হ্যান্ডশেক করবেই আপনার সাথে, বাট হাইজিন থাকবে, হাজার বছরের ঐতিহ্য। আপনার মতো তো গণবিরোধী আমি হতে পারবো না, রাইট? আপনি তো একজন গণবিরোধী লোক, আপনি হাত মিলাবেন না, লোকজনের সাথে দৌড় মারবেন। হাত মিলে অনেক দেখছি লোকজন হাত হ্যান্ডশেক করার জন্য হাত ওনার দিকে বাড়াচ্ছে, দৌড় মেরে দেয়, উনি চলে যায় দৌড় দিয়ে, হাত মিলাবেন না, রাইট? কিছুক্ষণ আগে যে নাকের মধ্যে হাত চাবির মধ্যে ঘুরাইতেছে আমি দেখলাম, তখন আমি হাত মিলাইবো? যাই হোক, থ্যাংক ইউ। এগুলো এত গ্রাফিক বর্ণনার দরকার নাই। আমরা কাজী ফজিয়া আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। কাজী ফজিয়া ড্রামের প্রধান এবং ড্রামের সংগঠক, এবং উনি মেয়র ইলেক্ট মামদানি ট্রানজিশন টিমের একজন প্রভাবশালী মেম্বার। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বাট আমি একটা মানবিক কাজের ব্যাপারটি জেনে নিই। জনাব জাবেদউদ্দিন, আপনার কাছে জাবেদউদ্দিন স্টুডিও ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে এখন আসছে অলরেডি হলিডে সিজন চলে আসছে, আপনার থ্যাঙ্কসগিভিং সামনে, এবং অনেক সংগঠন আছে যারা ইতিমধ্যেই যেসব আমাদের যদিও যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী দেশ, বাট অনেক লোক আছে যাদের ফিনান্সিয়াল ট্রাবল আছে, তারা যা চায়, যেটা খেতে চায়, হয়তো ফিনান্সিয়াল শর্টকামিংয়ের জন্য নিতে পারে না। বাট এই যে জাবেদউদ্দিনদের মতো লোকরা, ওনারা সহযোগিতা করেন, ওনারা খাবার সরবরাহ করেন বিভিন্ন জায়গায়। সো আজকে ওনারা খাবার সরবরাহ করেছেন হলিডেকে সামনে রেখে। জাবেদউদ্দিন একটু বলবেন যে কি খাবার দিয়েছেন, বাট তার আগে একটা ভিডিও দেখাই সবাইকে যে আজকে কি হলো আপনাদের। সামান্য 30 সেকেন্ড একটা ভিডিও, তারপরে আপনার সাথে কথা বলবো।
এটা থাকতে হবে মাথায়। কাম করো স্যার, উত্তরা স্যার সুজা করে ধরো। শিবলু ভাই আমার এটাও নেন, কোম্পানিতে যাবে। ওয়াও, ইটস এ বিগ লাইন। সো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক ওনারা খাবার নিচ্ছেন লাইনের মধ্যে। এবং জাভেদুদ্দিন একটু বলবেন যে আজকে আপনাদের এই খাবারে কত লোককে খাবার ডিস্ট্রিবিউট করলেন, কি খাবার দিলেন তাদেরকে? ধন্যবাদ তার ভাইকে এবং আজকের যারা আসছেন অনেকদিন দেখতেছি। প্রথমেই আমার কাজী ফজিয়া আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, সবাইকে দেখতেছি। প্রথম আলো যেমন ডাক্তার সাহেব অনেক সুন্দর কথা বললেন। আমাদের এটা প্রতিবারের মতোই আমরা, আপনারা জানেন যে গত কোভিড থেকে শুরু করে আমাদের এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, জানি না কতটুকু করতে পারতেছি। তো আমরা এটা অ্যাকচুয়ালি এই থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে আমাদের আজকে এই প্রোগ্রাম ছিল, যে আমরা হালাল টার্কি পাওয়াটা খুবই অসম্ভব। এবং এই অ্যাস্টোরিয়াতে আসলে বিভিন্ন সিটি থেকে হোক আর বিভিন্ন অফিসিয়ালি কোনো ফান্ড আমরা অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ারতে পাই না। আমরা সদস্য যারা আছি অ্যাস্টোরিয়াবাসী বা অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি, তাদের মাধ্যমে, এবং দুই একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেটা হলো অ্যান্থাম ব্লু শিল্ড ব্লু ক্রস অ্যাসোসিয়েশন, আপনারা যেটা জানেন, আমাদেরকে বিগত কোভিডে শুরু করেই আমাদেরকে আইডিয়া হারিকেন প্রতিবারই আমরা যতগুলা করে আমাদের হেল্প করে আসছে। এবং এইটা থেকে আমাদের এই টাকাটা বা জিনিসগুলো আসা। এবং আরেকটা 9 মিলিয়ন করে একটা চার্জ আছে যেটা 39 এভিনিউ ক্রিসেন্ট স্ট্রিট, যেখানে আমরা প্রায়, আমি ভলেন্টারি কাজ করি, ওখানে প্রায় 700 to 7,000 ফ্যামিলি এভরিডে ডিস্ট্রিবিউশন করা হয়। তো ওদের মাধ্যম থেকে আমরা খাবারগুলা আমরা সংগ্রহ করি। যেহেতু আমরা হালাল টার্কি পাই না, এখানে অনেক ফ্যামিলিরা আছেন যারা হালাল চিকেন আমরা টার্কির বদলে আমরা দিয়ে থাকি। তো আজকে প্রায় 200 উপরে আমরা আজকে এই ডিম, গাজর, বেগুন, মাশ পটেটো, আপনার এই আরো বিভিন্ন অনিয়ন, পেঁয়াজ এবং আপনার আলুর সামগ্রী, যে গ্রসারি যেগুলো আছে, বেশ মোটামুটি ভালো একটা ব্যাগ আমরা প্রতিটা ফ্যামিলিকে আমরা দিতে আমরা পেরেছি আজকে। এবং তাদের মধ্যে আমাদের এই আগামী দিনের যে অ্যাসেম্বলি মেম্বার আমাদের ডিস্ট্রিক্ট তারিজে হবেন, আমাদের মেরি জবেদা ছিলেন এখানে, আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, NYPD 114% ছিলেন, বিভিন্ন মানুষের আমাদের আজকে সহযোগিতা করেছেন। এবং অস্ট্রেলিয়াবাসী অনেক ভলেন্টিয়ারি আজকে সেখানে উপস্থিত ছিলেন, রানাবাই সহ, ফক্কুবাই সহ, অনেকে আপনারা চিনেন আপনারা সবাই, আমাদের প্রথম আলো ভাই উনিও ছিলেন। তো এই যে কমিউনিটি আসলে মানুষকে দেওয়ার মতো যে একটা আনন্দ, এর চেয়ে বড় কিছু নাই, সেটি আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনাদের আর কোনো প্রোগ্রাম আছে নাকি সহসা খাবার? আমাদের এইরকম প্রোগ্রাম আমরা নেক্সটটা করব, আমরা যেটা আমাদের ক্রিসমাস যেটা আসতেছে হলিডে, সেটাতে আমরা এই অ্যাস্টোরিয়ার তো আমরা কিছু টয় ড্রাইভ করব, টয় সংগ্রহ করব, টয় স্পন্সর খুঁজবো, আমরাও কিছু ম্যানেজ করে, প্রতিবারই তো আমরা করি। আমরা এটা কন্টিনিউ, নিউ ইয়র্কের আমেরিকার এমন কোনো হলিডে নাই যে আমরা সেটাকে আমরা কন্ট্রিবিউট আমেরিকান অর্গানাইজেশন এবং আমেরিকান কমিউনিটির মধ্যে, ডাজন্ট ম্যাটার সে মুসলিম ও নন মুসলিম, এভরি কমিউনিটির সাথে আমরা এই সহযোগিতা হাত বাড়াই, আমরা চেষ্টা করি অল্প করে মানুষের পাশে দাঁড়ানোর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জাভেদুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। কাজী ফজিয়া আপনার কাছে যাই। কাজী ফজিয়া শুনতে পাচ্ছেন? Kazi Fozia, thank you so much. Thank you, and again, after congratulations. You are the torch of our community, and also you are carrying the flag of Bangladesh and Bangladeshi community. যুক্তরাষ্ট্রে যে কজন খুব সামনের কাতারে আছেন, এর মধ্যে ইউ আর ওয়ান অফ দেম। সো আসলে একটা কনফিউশন হয়েছে। গতকালকে আমরা বলেছিলাম যে 9 জন বাংলাদেশি আপনার নতুন মেয়র যিনি হচ্ছেন মামদানির ট্রানজিশনাল টিমে জয়েন করেছেন। বাট আজকে আমরা যেটা দেখলাম যে আমরা কালকে খুব সম্ভবত নাম বাদ পড়েছে জারা খলিল, যিনি এর আগেই তিনি প্রথম থেকে যারা, একটু বলবেন যারা কারা কারা? জারা রহিম, রাইট, জারা খলিল আর অন্য একজন। আপনাকে সেটা হলো যে আমরা গতকালকে যে টিম মেম্বাররা ছিল 400 টিম মেম্বারদেরকে আমরা যখন ক্যালকুলেট করলাম, আমরা দেখলাম যে আমরা
9 জন ট্রানজিশন টিম মেম্বার আছে, যাদেরকে কমিউনিটি অর্গানাইজেশন, রিলিজিয়াস অর্গানাইজেশন, স্মল বিজনেস ক্রাইটেরিয়া থেকে নেওয়া হয়েছে। সো আমরা 9 জন গুনেছি এবং 9 জনের খবর বেরিয়েছে। আজকে সকালে যখন আমার ক্যাম্পেনের সাথে আলোচনা হচ্ছিল, তখন ওরা জিজ্ঞেস করলো, কাজী আপা তোমরা 9 জন কেন বলছো? আমি বললাম কেন, আমরা তো 9 জন। বলে যে যখন আমরা বলি 11 জন পাকিস্তানি, ওরা তো আমাদেরকে গুনে বলতেছে, আমরা স্টাফদেরকে গুনে। আমরাও তো ট্রানজিশনের কাজ করতেছি, ক্যাম্পেন তো ওভার, আমরা তো ট্রানজিশনেই কাজ করতেছি। তো আমাদের 3 জন যে বাংলাদেশি স্টাফ আছে তারা কোথায় যাবে? যারা রহিম, আরেকজন হলো রুকাইয়া, আর একটা নাম আমি শুনতে পারি নাই, তার আগেই ওর একটা ফ্যামিলি যিনি চলে আসছে, লাইন কাট হয়ে গেছে। কিন্তু 3 জন মানুষ, 3 জনের মধ্যে একজন লয়ার স্টাফ, একজন হলো ক্যাম্পেনের মেইন ম্যানেজার ছিল যারা রহিম, আরেকজন স্টাফ আছেন বাংলাদেশি। সো টোটাল আমরা 12 জন বাংলাদেশি ট্রানজিশন টিমে আছি। 3 জন হলো স্টাফ রূপে আছে, আর আমরা কমিটি রূপে আছি, সাব কমিটিতে। এটাই হলো যে আসলে কারেকশনটা হবে বাংলাদেশের পপুলেশন অনুযায়ী আমরা 25%-এর উপর রিপ্রেজেন্ট করতেছি। তার মানে আমরা ওভার রিপ্রেজেন্টেশন করতেছি। এখন কোনো কমিউনিটিতে 25% রিপ্রেজেন্টেশন নাই। রাইট, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন জারা রহিম, উনি তো একদম কোর টিম, যে জোহরান মামদানির যে কোর টিম ছিল, এই কোর টিমের শি ইজ ওয়ান অফ দি বাংলাদেশি আমেরিকান, যিনি এর সাথে সম্পৃক্ত প্রথম থেকেই। সো আমাদের অভিনন্দন জারা রহিম আপনার প্রতি। জোহরান মামদানির যেই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনটা ভেরি ফেমাস হয়েছে, আপনারা দেখছেন প্রচুর টুইট, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকমের ভিডিও বানানো। যারা আসলে প্রেসিডেন্ট ওবামার ক্যাম্পেইনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা চালাইতো, সো যারা রহিম কমিউনিকেশন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এবং তার সেই এক্সপার্টই দিয়ে সেই এতটা ফেমাস বানিয়েছে মামদানি সেই ক্যাম্পেইনগুলোকে। সো শি ইজ ওয়ান অফ দ্য লাইক এ বিগ ট্যালেন্ট of social media and campaign spread out the message to the people. Thank you, আপনাকে অনেক ধন্যবাদ কাজী ফৌজি, আপনাকে সময় দেওয়ার জন্য, and wish you all the best. ডক্টর অর্পণ, এনিথিং এলস আপনি অ্যাড করতেছেন? আমরা শেষ করব অনুষ্ঠান। না, আমি সেটাই বলতে চাই যে আমি যেটা বিষয় নিয়ে আমি সবসময় কাজ করি, ধূমপান ও মাদক বিরোধী, সেটা হচ্ছে যে আমরা সমাজ থেকে এটা, আপনারা জানেন এফসিটিসি, যেটা ফ্রেমওয়ার্ক কনভেনশন টোবাকো কন্ট্রোল, যেটা জাতিসংঘে প্রায় 120টা দেশের সঙ্গে সংযুক্ত হয়, জাতিসংঘের সিদ্ধান্ত নয় যে ফ্রেমওয়ার্ক কনভেনশন টোবাকো কন্ট্রোল পৃথিবীর সব দেশে তামাক নিয়ন্ত্রণের ব্যাপারে সব দেশে সরকারি সচেষ্ট হবে। কারণ তামাকটা এমন একটা বিষাক্ত পদার্থ যেটার মধ্যে 7,365টা বিষাক্ত পদার্থ থাকে, তার মধ্যে 70টি হচ্ছে কার্সিনোজেনিক, সেটা ক্যান্সার উৎপাদন করে, এবং একটা হচ্ছে মারাত্মক, সেটার নাম হচ্ছে নিকোটিন, তার মধ্যে মাদকাসক্তি তৈরি হয়। বাংলাদেশের এই পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের দেশে 2 কোটি মাদকাসক্ত আছে, তার মধ্যে প্রায় 98% হচ্ছে ধূমপায়ী, অর্থাৎ ধূমপান দিয়ে তাদের নেশা শুরু করে। সুতরাং গেটওয়ে হচ্ছে ধূমপান, স্মোকিং। একটা ছেলে কখনো কিন্তু প্রথমে কোকেন বা হিরোইন বা ইয়াবা খায় না, তারা কিন্তু শুরু করে স্মোকিং থেকে, পরবর্তীতে তারা কিন্তু অন্যান্য মাদকে আসক্ত হয়ে যায়। সুতরাং আমরা বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইনটা, বাংলাদেশ সরকার 2005 সালে মহান জাতীয় সংসদে পাশ হয়েছে। এখন তামাক নিয়ন্ত্রণ আইনটা নিয়ে আমরা কাজ করছি সরকারের সাথে। বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এখন সিগারেটের বিজ্ঞাপন, তারপরে পিকচুরালি ওয়ার্নিংস গুলো সিগারেটের প্যাকেটে আসছে। আমরা পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছি, এবং এইগুলো কিন্তু বেশ কয়েকটা মানে সাকসেসফুল স্টেপ আমরা নিয়েছি। তো এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা আপনার স্মোকিংকে অনেকে বলে যে গেটওয়ে অফ অল দ্য ড্রাগস, যে এটাই বিগিনিং, রাইট? থ্যাংক ইউ সো মাচ। গেটওয়ে টু অল ড্রাগস, অল দ্য ড্রাগস, রাইট। থ্যাংক ইউ ডক্টর অর্পণ চৌধুরী, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আশা করি কালকে আমরা আলোচনা করব ট্রাম্পের যে এইজিং, তার যে আপনার ফেটিকনেস এবং অন্যান্য যে ইস্যুগুলো আছে, ইস্যু নিয়ে কালকে বিস্তারিত আলোচনা হবে, এবং আমরা জানবো যে এতে যে আকাঙ্ক্ষা এবং যে কি বলছেন আপনি, না আরো যে বিভিন্ন দলের নৈরাজ্য, এইসব নিয়ে আমরা আগামীকাল আলাপ করবো। জি, সো এতে যে আকাঙ্ক্ষা, জনস্বার্থ এবং যে চাহিদা, এই চাহিদার মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে কিনা, তার এই শারীরিক প্রবলেম, এই বিষয়টি কালকে আমরা বিস্তারিত আলোচনা করবো। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।